জন্ম, মৃত্যু এবং বিবাহ কখন কার কোথায় হবে কেউ জানে না। এই দেখুন আমার এই ভাসুরের ছেলের যে বিয়েটা, যেখানে ছেলে মেয়ে দুজনে একসময় স্কুল লাইফে পড়াশুনো করতো, তারপর মাঝখানে বিচ্ছেদ ছিল, তারপর কবে যে ওদের প্রেম হলো এবং কবে যে বিয়ে হলো ওরা নিজেরাই বুঝতে পারছে না। তো যাই হোক, বিয়ের পরে যে একসাথে জীবন চলা, একসাথে মানিয়ে নেওয়া, একে অন্যকে সম্মান দেওয়া, তারই নাম বিয়ে। তো আমার ভাসুরের ছেলে এই বিয়েটা আমি এখন পুরো আপনাদের সাথে শেয়ার করব। আর বিয়েটা ছিল যেহেতু আমার শ্বশুর বাড়ি, তাই গ্রামের কিছু মজার নিয়ম কানুন আছে যেগুলো আপনারা দেখেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখে নিই। প্রসেনজিতের বিয়ে উপলক্ষে রাতের বেলা গোবর দিয়ে সব কিছু পরিষ্কার হচ্ছে। বাড়ির বউরা গোবর দিচ্ছে, মেয়ে বউমা মিলে সব গোবর দেওয়া হচ্ছে। আমরা হচ্ছে দর্শক, আমরা একটুখানি দেখছি আর বলছি এটা করো ওটা করো। যেহেতু গ্রামের বাড়িতে বিয়ে হয় তাই গোবর জল দিয়ে একটুখানি উঠোন পরিষ্কারের কাজ চলছে। আর দেখো গোবর দেওয়ার ফলে কিন্তু উঠোনটা বেশ চকচক করছে, তা না হলে তার আগে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ধুলো ছিল। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় পাড়ার বৌমারা চলে এসেছে, যারা গায়ে হলুদ দেবে তারা গায়ের হলুদের আয়োজন করতে, কারণ আগামীকাল ভোরের বেলায় কিন্তু ওদের গায়ে হলুদ দিতে হয়। আর এরই ফাঁকে আমি একটু আলপনা দিচ্ছি, কারণ বিয়েতে এই শুভ কাজে বাড়ির মেয়েরা বা বৌমারা বা বৌদিরা কিন্তু একটুখানি আলপনা দিয়ে থাকে। তো দেখো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি এইরকম একটা আলপনা, গ্রাম্য মতের আলপনা আমি দিয়েছি। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর একদম ভোরের বেলা অর্থাৎ সূর্য ওঠার আগেই কিন্তু ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি দুজনকেই কিন্তু পুকুরে স্নান করতে হয়, এবং তারপর সেখানেই কিন্তু আমাদের গায়ে হলুদের প্রথম দেওয়াটা কিন্তু শুরু হয়। এবং তার আগে জলষষ্ঠীকে প্রণাম করতে হয়, জলষষ্ঠীকে নিমন্ত্রণ করতে হয় যে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে যেন ছেলে বা মেয়ের বিয়েটা যেন ভালোভাবে মিটে যায়। তো তারপর দেখো গায়ে হলুদ হয়ে গিয়েছে, এবারে কিন্তু ছেলে মাথা ঢেকে তার নিজের ঘরে বা বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরের কাছে এসে ঠাকুরকে আগে প্রণাম করবে। আর এরই ফাঁকে পাড়ার বৌমারা যে প্রদীপটা জ্বালানো হয় সেই প্রদীপটা যাতে সারাক্ষণ, অর্থাৎ বউ ভাতের দিন এমনকি অষ্টমঙ্গলার দিন পর্যন্ত যাতে জ্বলে সেই জন্য ভালো করে সলতে এবং তেল দিয়ে রাখছে। আর আমরা একটু ছাদে ভিডিও করছি। এই হলো প্রসেনজিৎ, ওরই আজকে বিয়ে। দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি 2025 সাল। তো মাধ্যমিকের শেষ দিন, তাই সকালবেলা আমি কিন্তু বেশি সময় পাবো না, যেহেতু মাধ্যমিক পরীক্ষার গার্ড আছে। তাই আমি আর দেরি না করে একটা ভিজে কাপড় নিয়ে আমি ঘর বাড়ি মোছামুছির কাজে লেগে পড়লাম, কারণ একটু পরেই আমাকে আবার আমার কর্মস্থল অর্থাৎ স্কুলে চলে যেতে হবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, ছুটি নেওয়া যাবে না, তাই আমি খুব চটজলদি ঘরগুলোকে মুছে দিচ্ছি। স্কুলে ডিউটি পালন করে যখন আমি বাড়িতে এলাম তখন দেখলাম বরের ফাইনাল স্নান চলছে। তো সবাই বৌদিরা এবং বা আমার বাড়ির বৌমারা ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে, আর ওদিকে দেখলাম আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গিয়েছে, একটা ভ্যাপসা গরম শুরু হয়ে গিয়েছে। আর চারপাশে পরিবেশটা কেমন দেখুন, থমথমে হয়ে আছে, ঠিক যেমন কালবৈশাখী ঝড় আসার আগের মুহূর্তে সেই পরিস্থিতি। তো গ্রামের বিয়েতে এরকম পরিস্থিতি তৈরি হলে একটু ভয় লাগে, কারণ গ্রামের প্রথম সমস্যা হচ্ছে কি না, এখানে পাকা বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার মতো সেরকম ঘর বাড়ি নেই। গ্রামের মাঠের মধ্যে বা ফাঁকা জায়গায় প্যান্ডেল করতে হয়, এবং সেই প্যান্ডেল অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ভেঙে যায়। এটা খুবই খারাপ লাগে। তো এই দেখো আমাদেরও প্যান্ডেল আমাদের উঠোনের মধ্যে করা হয়েছে বাঁশ খুঁটি বেঁধে। তাই আমরা সবাই একটু চিন্তা এবং উৎকণ্ঠার মধ্যে ছিলাম, কারণ আর কিছুক্ষণের পরেই কিন্তু বর মশাই বেরিয়ে পড়বেন বিয়ে করার জন্য।
বৃষ্টি বেশ জোরেই হচ্ছিল এবং খবর পেলাম মেয়ের বাড়ির যে খাবারের জায়গা যেটা করেছিল সেটাতে প্রায় ভেঙে গিয়েছে, কারণ খাবারের জায়গাটা করেছিল খোলা মাঠের মধ্যে, দমকা হাওয়াতে আর বৃষ্টিতে সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তাই তারা তড়িঘড়ি সেটাকে রিপেয়ার করার চেষ্টা করছে। আর এদিকে আমাদের ছেলের বাড়িতে অবস্থা দেখুন, আমরা সবাই কিন্তু জবুতবু হয়ে একটা জায়গায় বসে আছি এবং কি হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করছি। দেখো দেখো বন্ধুরা কিরকম জল দাঁড়িয়ে গেছে, দেখো এই যে আলপনা দিয়েছিলাম সব ডুবে গেছে। হ্যাঁ আমি আগেও বলেছি যে গ্রামে ঝড় বৃষ্টি হলেই কিন্তু কারেন্ট থাকে না, তাই লোডশেডিংয়ের মধ্যেই কিন্তু আমাদের দেখো রাখালহাড়ি বাঁধা কাজ চলছে, কারণ কিছু করার নেই। আর কিছুক্ষণ পরেই বর বেরিয়ে যাবে বিয়ে করার জন্য। তো এই দেখো আমাদের বর এবং কলবর অন্ধকারের মধ্যেই কিন্তু সেজে নিয়েছে। কাকার বিয়েতে কোলবার হয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাইরে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ব্যবস্থা বন্ধ হয়েছে। তাই একটু দেখে নিচ্ছি কাকাকে কেমন লাগছে। বিয়ে করতে যাওয়ার আগে আর একটা রেওয়াজ হলো মায়ের হাতে দই চিড়ে খেয়ে যাওয়া। তো সেটাই এখন আমার সেজু যা তার সেজু ছেলেকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে। বিয়ের দিনে তোমাদেরও কি এমন নিয়ম আছে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। সেজু যা সেজু ছেলেকে দই চিড়ে তো খাইয়ে দিল, তারপর মুখ ধুইয়ে দিল, মুখ মুছিয়েও দিল শাড়ির আঁচল দিয়ে। তারপরে আর একটা যে রেওয়াজ আছে, সেটা রেওয়াজটা তোমাদের আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সেটা হলো ছেলেকে জিজ্ঞেস করা যে কোথায় সে যাচ্ছে, এত সাজুগুজু করে সে কোথায় যাচ্ছে। তো তার বিনিময়ে ছেলে আপনাদের কি বলে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আমাদের দিনে বলতো যে, আগেকার দিনে বলতো যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, কিন্তু এখনকার দিনে সেইটা না বলে আমরা ছেলেকে দিয়ে বলাই যে আমার জীবনসঙ্গী, আমাদের বংশের ধারাকে আগে নিয়ে যাওয়ার জন্য এবং তোমাদের ভালোবাসার অংশীদার হিসেবে আর এক মেয়েকে আমার পরিবারে আনছি, তার অনুমতি তোমরা দুজনে অর্থাৎ বাবা মা তোমরা আমাকে অবশ্যই দিও। সেই অনুমতি নিয়ে ছেলে বেরিয়ে দেবে। ফাইনালি রাত 9টার সময় আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো এই দেখো গ্রামের রাস্তা, কাদা রাস্তা, বৃষ্টি হওয়ার জন্য আরও অবস্থা খারাপ। তার মধ্যে দিয়ে আমরা এখন যে ছোট্ট সরু করে ইট পাতা আছে সেই ইটের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো মোটামুটি মেয়ের বাড়ির বিয়ে বাড়ির গেটটা এরকমই সাজিয়েছিল। গ্রামের দিকে এর চেয়ে ভালো সাজানো হয়তো আমাদের পক্ষে সেরকম সামর্থ্য নেই, তাই তারা যতটুকুনি সাজিয়েছে সেটা তো খুবই সুন্দর হয়েছে বলে আমার মনে হয়। সেদিনের বিয়েবাড়ির সাজটা অন্ধকারের মধ্যেই সাজতে হয়েছিল, তবে সেজে যখন রাতের বেলা লাইটের আলোয় এলাম তখন নিজের সাজ দেখে নিজেই একটুখানি হাস্যকর অবস্থা কথা মনে পড়লো, কারণ আমার আইব্রুজে এতটাই বেশি পরিমাণে পেন্সিল কালি দিয়ে ফেলেছি সেটা অনেকটা তারকা রাক্ষসীর মতন দেখতে লাগছিলো। তো সেই জন্য আমি আর ক্লোজ ছবি কিছু দিলাম না। তবে আমরা যে মুহূর্তে বিয়েবাড়ির অনুষ্ঠানে পৌঁছালাম দেখলাম বড় বউয়ের মালা বদল হচ্ছে। আমার ক্যামেরা এমন ক্যামেরা, লাইটের চেয়ে ভালো আসবে। দেখ দেখে নে, দেখ ছবি আর ঝলসে যাচ্ছে। এখন হস্তবন্ধনের পালা, তো সেই নিয়মটা এখন চলছে। তো এদিকে হস্তবন্ধন এবং মন্ত্রোচ্চারণ হচ্ছে, আর আমরা একটু দেখে নেব আমার
বিয়ে বাড়িতে আমাদের বাড়ির লোক অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে আমরা কজন বা কারা কারা গিয়েছিলাম সেই ভিডিওটা। এবার চলুন আমি পরিচয় করে দিই আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে। এটা হলো আমার ছোটো জা, তারপর আছে কাকলি এবং আছে অসীম, অসীমের বউ হলো কাকলি, অসীম হলো আমার ভাসুরের এক ছেলে। তারপর আছে বাড়ির বড় জামাই, এটা হলো আমার বড় ভাসুরের সেজো মেয়ে, আর সেই সেজো মেয়ের এটা হলো ছেলে। আর তাদের পিছনে আছে আরও সব লোকজন। এটাও একটা মেয়ে, বাড়ির মেয়ে, আমার 6 নম্বর ভাসুরের বাড়ির মেয়ে। তারপর এই দেখো এদিকে সবাই কিন্তু বিয়ে দেখতে ব্যস্ত। আর এইদিকে এটা একটা আমার নাত বৌমা, মেয়ের ঘরের বৌমা, আর নাতির, আমার তো নাত বৌমা বউই হয়। এই দেখো মেয়ের বাবা কিন্তু বিয়েতে যে অনুষ্ঠান বা রেওয়াজগুলো আছে সেগুলো একের পর এক করে যাচ্ছে, আর আমি একটুখানি ভিডিও করছি। আর ওইদিকে দেখো পিছনে বৌদিরা বরের জুতো কাটবে বলে পিছনে কিন্তু উঠে পড়ে লেগেছে। আর সেক্ষেত্রে বরের যে ভগ্নিপতি সে কিন্তু আপ্রাণ বাঁচাচ্ছে যাতে জুতো কিছুতেই না চুরি করতে পারে। আর এদিকে কিন্তু ক্রমাগত অনবরত কিন্তু বিয়ের মন্ত্র পাঠ করে চলেছে, আর পিছনে কিন্তু এরকম হুল্লোড়বাজি হয়েই চলেছে। কখনো তারা একটুখানি চালাকি করছে যাতে কিছুটা পয়সা ওরা বরের পক্ষ থেকে আদায় করতে পারে, আর বরপক্ষের লোকেরা চেষ্টা করছে যে সেই পয়সা তারা কিছুতেই দেবে না। তো এই নিয়ে একটুখানি নিজেদের মধ্যে একটুখানি যেটা হয়ে থাকে গ্রামের বিয়েতে, চিরকালই হয়ে থাকে এরকম ধরনের আর কি। এরপর যে নিয়মটা হলো সেটা হলো কিনা অগ্নি, যেহেতু বিয়েটা অগ্নি দেবতাকে সাক্ষী রেখে বা আগুনকে সাক্ষী রেখে বিয়ে, তাই আগুনের চারপাশে 7 পাকে ঘোরার যে নিয়ম, এবং বর কখনো কনেকে সামনে নিয়ে ঘুরবে বা কখনো বা বর সামনে যাবে, কনে পিছনে থাকবে, এবং মাঝে মাঝে তাদের হাতে যে খই আছে সেই খইগুলোকে অগ্নি দেবতাকে উৎসর্গ করা। তারপর সবার শেষে একটুখানি নৈবেদ্য মতন অর্পণ করতে হয় অগ্নিদেবকে তুষ্ট করার জন্য। তো সেই সমস্ত নিয়মকানুনগুলো হচ্ছে। আর ওদিকে তো খাওয়া দাওয়াও চলছে, বিয়েবাড়ি ক্রমাগত খাওয়া দাওয়াও চলছে। ওদিকে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তাই আমরা আবার চটজলদি বিয়েটা দেখে খাবার দাবার দিকে চলে যাচ্ছি, কারণ বাড়ি ফিরতে হবে, রাতও হয়ে এসছে। আর এই দেখো অগ্নিদেবতাকে এবার দুধ অর্পণ করা হচ্ছে, তারপরে এলো সিঁদুরদানের সেই বিশেষ মুহূর্ত। বিয়ে হয়ে গিয়েছে, এবার ফটোগ্রাফাররা ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত। বিয়ে হয়ে গিয়েছে, যাক বাবা এবার একটু নিশ্চিন্ত, এবার একটু খাওয়া দাওয়া করা যাবে। তাই আমরা শেষ ব্যাচে বা শেষের আগের ব্যাচে আমরা খেতে চলে এসেছি। মোটামুটি মেয়ের বাড়িতে ঝড় বৃষ্টির মধ্যে প্যান্ডেলটাকে আবার একটু দাঁড় করিয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আমাদের কিন্তু বিয়ের পরের দিন সকালবেলায় কিন্তু বউ নিয়ে ঘরে চলে আসার নিয়ম আছে। তোমাদের কেমন নিয়ম আছে অবশ্যই তোমরা জানিও। তো আমাদের ছেলে ঘরের বৌমাকে নিয়ে চলে এসেছে। তো চলে আসার পথে পরে আমাদের দুটো মন্দির, দুটোই হচ্ছে রক্ষাকালী মায়ের মন্দির। তো আমাদের গ্রামে বা আমার শ্বশুরবাড়ির যত বিয়ে হয় আগে মায়ের দর্শন, মায়ের ঘটে প্রণাম এবং সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ নিয়েই কিন্তু ঘরে ঢুকতে হবে। এবং আমরা দেখো সেখানে চলে এসেছি। তো এখানে এসে মায়ের ঘটে জল দেওয়া হলো এবং ফুল দেওয়া হলো। যেহেতু এটা একটা রক্ষাকালী মায়ের মন্দির, তার মায়ের মূর্তি নেই, শুধু মায়ের থানটা রয়েছে এবং হচ্ছে কিনা ঘরটা রয়েছে। তো সেখানে ফুল জল দিয়ে একটুখানি হরির লোট বা বাতাসা ছড়িয়ে দেওয়া হলো। এটাই হয়তো গ্রামের দিকে রেওয়াজটা করেছিল, যে গ্রামে আগেকার সময় তত মিষ্টি দেওয়ার তো সামর্থ্য ছিল না, তাই বাতাসাকেই মিষ্টি হিসাবে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার একটা নিয়ম রয়েছে, যে সবাই যাতে মিষ্টিমুখ করতে পারে।
তো আমরা সেটা করে এই দেখো আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন আস্তে আস্তে চলে এসেছি শ্বশুরবাড়ির দিকে। আর আসার পথে আরও কতগুলো মন্দির ছিল, ছোট বড় সমস্ত মন্দিরে প্রণাম করে তারপর চলে এলাম শ্বশুরবাড়িতে। এরপর এলো সেই বিশেষ মুহূর্ত যখন ঘরের বৌমা অর্থাৎ মা লক্ষ্মীকে কোলে করে বাড়িতে ঢোকানো হয়। হয়তো অনেকেই বলবে এই রেওয়াজটা ঠিক না, এখনকার দিনে এই সমস্ত নিয়ম কেউ করে না, কিন্তু আমাদের এখনও এই রেওয়াজটা চলে আসছে। তারপর দুধ ওদলানো সেই ঘটনা, তারপর এবার বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করে বড় বৌমাকে জোরের বরণ করে নেওয়া হচ্ছে। জোরের বরণ যেহেতু বাড়ির শাশুড়ি মাকেই করতে হয়, কিন্তু আমার সেজো জায়ের কোমরের বা স্পাইনাল কর্ডের সমস্যা থাকার জন্য উনি খুব একটা নিচু এবং উঁচু হয়ে বরণ করতে পারে না, তাই বাড়িরই বৌমা যারা হয়েছে তারাই বরণটা করে দিয়েছেন। এবং সেজো জা কে যেহেতু নিয়মে রয়েছে তাই সেজো জা দাঁড়িয়ে পড়লো এবং তারকে প্রণাম করে ছেলে বৌমা এবার কিন্তু ঘরে ঢুকবে। এদিকে দেখো দুধে আলতায় পা দিয়ে যে বৌমার ঘরে ঢোকে, তো সেই রেওয়াজটা আবার এদিকে চলছে। এদিকে আমি একটু তৈরি করছি। তো প্রথমে দুধ দিলাম, তাতে একটু জল দিলাম, দিয়ে দুধটাকে পাতলা করে দিলাম। তারপর একটু বললো যে আলতা দিতে হয়, তো আমি একটু তার মধ্যে দুধের মধ্যে আলতা দিয়ে দিলাম। বললো পুরোটাই আলতায় দিয়ে দাও। কি করে ছড়াবো দাঁড়া। ছড়া ছড়া উপর তো ছড়া। ছেলে ও বৌমা তাদের নিজস্ব ছেলের বোনেরা ঝড় ধরবে বলে রেডি হয়ে আছে, সেটা এখন উপরে হচ্ছে। আমি আর উপরে যাইনি, আমি নিচেই ছিলাম। আমার সাথে চলে আছে নাতি, আর পিছনে কিন্তু আর একটা নাতনি, দুটো নাতনিদের বিয়ে হলো। তো আর এখানে সবাই বাইরে আমবাগানের গাছের নিচে বসে কিন্তু নতুন কথা গল্প হচ্ছে, তো সেসব চলছে। তো সেগুলো আমি সব ভিডিও করে রেখেছি। এই দেখো সবার প্রথমে আমার এই বড় জা, তারপর আছে আমার ছোট জায়ের বড় দিদি, ওই নীল শাড়ি পট আমার ছোট জা, আর এটা হচ্ছে ছোট জায়ের সেজো দিদি, আর এটা হচ্ছে আমার 6 নম্বর জা, আর এটা আমার সেজো ভাসুর, এটা আমার মা। তো এখন আবার আমি চলে এসেছি বর বউয়ের ঘরে। দেখো বর বউয়ের ঘরে সবাই নতুন বউকে দেখতে এসছে, সবাই একটু আনন্দ করছে, হাসি করছে, মজা করছে, কেউ নিচে বসেছে, কেউ খাটে বসেছে সবাই। আর এবার হবে বর বউয়ের জোড়ার স্নান।
দেখা যাক কি হয়। এই ফোন ভাই, ফোনটা দে। বউ কিন্তু ভাই ভালোবাসে, ভাই ভালোবাসে না। এটা তো বউ যাচ্ছে ভাই ধরতে, কেন বউ আগে যাচ্ছে আর ইয়েটা সিঁদুর করে পড়েছে তুমি খেয়ে নাও। ये सब सीखे নিচ্ছে কিন্তু হ্যাঁ ये सब জানে একগাল দাও হ্যাঁ সব জানে অল্প চলো এই দিদাটা পুরো ভিডিওটা ঘেঁটে দিল হ্যাঁ এর মামি তুমি সব খেয়ে না আল্লাহর দরকার নেই আমার হাত চাটতে কি করবা শুধু জানা দে শুধু তো দই পান্তা খেলেই হবে না, দই পান্তার সাথে সাথে আরও অনেক কিছুই ছিল। কারণ আবার দই পান্তাটা শুধু নিয়মে, তারপরে যথারীতি ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, চিংড়ি সব কিছুই খাবার হয়েছে। কারণ আমাদের নিয়ম হলো কি না যে এই দিন কিন্তু বড় কোণে নিজের বাড়িতে খেতে পারবে না। যতক্ষণ না বর কনেকে অন্নবস্ত্রের দায়িত্ব দিচ্ছে ততক্ষণ কিন্তু কনে সেইভাবে ভাত খাওয়ার কিন্তু খুব একটা রেওয়াজ বা অন্ন খাওয়ার রেওয়াজ কিন্তু শ্বশুরবাড়িতে এখনও নেই। তাই বাড়ির বাইরেই এটা করা হয়, জ্ঞাতিগোষ্ঠীর বাইরে যাদের অসহজ নেওয়া হয় না সেরকম বাড়িতেই মোটামুটি এই অনুষ্ঠানটা করা হয়। তারপর যতদিন খাওয়া দাওয়ার পর এই যে তার জায়ের ছেলে তুলে নিল, কাকিমার কোলে উঠে একটু ক্যাঁই ক্যাঁই করছিল, কারণ নতুন কাকিমার বেনারসি শাড়িতে ও একটুখানি কমফোর্টেবল ফিল করছিল না। বউ ভাত তো এখন প্যান্ডেল বাঁধার কাজ চলছে। এখনো এই অবস্থা। এখানে ছাতা করা হবে, যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কাজ সেভাবে আগায়নি, তাই আজকের ভালো কাজ হচ্ছে তাড়াতাড়ি। বিয়েবাড়ির আজকে হলো তৃতীয় দিন। আজকে হলো বউ ভাতের সকালবেলা। সবার প্রথমে বড় কনেকে তার বাপের বাড়িতে পাঠাতে হয়, জোড়ায় গিয়ে যে ঘটে বিয়ে হয়েছে সেই ঘটে প্রণাম করে আসার জন্য। তারপর তারা এসে বাড়ির মধ্যে, আমাদের যেহেতু নিজস্ব পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ ধরতে হবে, মাছ, চিংড়ি, কাঁকড়া যা পাওয়া যাবে সবই ধরতে হবে। তো এটা ধরার, যেমন আমি দেখেছি শহরের মধ্যে নতুন বধূকে ল্যাঠা মাছ ধরতে হয়, আমাদের ল্যাঠা মাছ ধরার কোনো রেওয়াজ নেই। আমাদের হচ্ছে কিনা পুকুর থেকে ওই বিয়ের যে ওড়না, সেই ওড়না দিয়ে বা গামছা দিয়ে ছেঁকে যা হোক একটা জলজ প্রাণী অর্থাৎ মাছ, মেনলি মাছই ধরতে হয়। একান্ত যদি মাছ ধরতে যদি না পারে, হয়তো গেঁড়ি, গুগলি যাই পায় সেটা আনা এবং সেটাকে একটা ঘটির মধ্যে রেখে শাশুড়ি মায়ের কোলে ঢেলে দেওয়া। এই নিয়মের মূল উদ্দেশ্য যে নাতি নাতনিদের মানুষ করে দেওয়া। তার দায়িত্ব কিন্তু শুধু ছেলে বৌমার না, শাশুড়ি মা হিসেবে তোমারও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, নাতনি আমি মানুষ করে দেবো। বলো কি বলবো, আমি তো বলে দিচ্ছি, আগে বলে দাও। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আমি নিলাম। 3 বার বলবি।
দায়িত্ব সব নিয়ে নিলাম, আজ থেকে ভাত খাওয়ার দায়িত্ব সব নিয়ে নিলাম, তোমার আজ থেকে ভাত খাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। এরপর বৌমার শাশুড়ি অর্থাৎ আমার সেজোজা বৌমার হাতে একটা আয়েস্তা পরিয়ে দিল, সোনার আয়েস্তা পরিয়ে দিল। কারণ এটা রেওয়াজ হয়ে আসছে যে বাড়িতে বউ এলে একটা লোহার বেড়ি পরিয়ে দেওয়া। আগেকার দিনে তো লোহার বেড়ি ছিল, তখন লোহার বেড়িতে এখন সোনার কোটিং হয়েছে, তাই সেই সোনার কোটিং দেওয়া যেটাকে আমরা আয়েস্তা বলি, যেটা সবসময় বাড়ির বৌমাকে পরে থাকতে হয়। আমি নিজেও দেখেছি মানব শরীরে একটু ধাতুর সবসময় টাচ থাকতে হয়, রাখতে হয়। সে হতে পারে লোহা, সে হতে পারে তামা বা সোনা রূপো যা হোক। কারণ সেই জন্যই হয়তো মানুষ সেই প্রাচীনকাল থেকে ধাতুগুলো গায়ে পড়ে আসছে। তো সেসব নয় মিটলো। এবার দেখা যাক বিয়েবাড়িটা কেমন সাজিয়েছে। এটা হলো বউ আসুন। তারপর এগুলো হচ্ছে কিনা স্টল দেওয়ার জন্য খাবারের জায়গা করা হয়েছে। বিভিন্ন রকমের খাবারের স্টল থাকবে, যেখানে দই ফুচকা থেকে পাপড়ি চাট থেকে শুরু করে নর্মাল ফুচকা থেকে শুরু করে। হ্যালো বন্ধুরা, প্রসঞ্জিতের বউ হাতে এই যে আমার মেজো বোন। নমস্কার সবাইকে। কালুর ঝুলি দিদির ভিডিওগুলো, আমার দিদির ভিডিওগুলো সবাই দেখবেন এই রিকোয়েস্ট রাখছি। ও আসছে যদি, আমি কিন্তু আপনাদের কাছে দেখুন পুরো স্থির হয়ে আপনাদেরকেই বলছি, একটুকু ও সবাই শিখছে, সবাই সাপোর্ট করবেন, ভালো লাগবে। এই যে পিছনে আছে ছোট বোন। কেমন লাগছে বিয়ে বাড়িতে? কি খেয়েছে দুপুরে? দুপুরবেলা তো বিভিন্ন রকমের আইটেম ছিল, যদি আমি আসতে লেট করেছি তবুও অনেক কিছু ভাগে পেয়েছি, সেগুলো বললাম না। আপনারা মেন কোর্সটাই দেখুন, সেটা দেখুন, সেটা দেখলেই আপনাদের ভালো লাগবে। খাবার দাবার সব ঠিকঠাক ছিল? ও আমার কাছ থেকে অনেক রিভিউ নিচ্ছে, ঝরে ঝরে পড়ছিল, বিরিয়ানিগুলো পুরো ঝরে ঝরে পড়ছিল, বুঝলেন? না না, মিথ্যা কথা, বিরিয়ানি দেয়নি। ডাল, লাস্টে ডাল আর আলু ভাজাও ছিল না, ছেঁচড়ার তরকারি ছিল না। যা হোক, অন্নবস্ত্রের যে খাবারটা ছিল ওরা খেতে পারেনি, সেটাই লাস্ট পর্যন্ত আমাদের পাতে এলো। তো তাতে চিংড়ির মালাইকারি, আর আমি মিষ্টি পেয়েছি, দই পেয়েছি, আবার চাটনিও পেয়েছি, আর তার সঙ্গে ঘুগনি দিচ্ছিল, কিন্তু আমি আর ঘুগনিটা খাইনি। ঘুগনিটা সকালে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এরমভাবেই চলবে বিয়েবাড়িতে। তো টাটা। এদিক ওদিক কাজের ফাঁকে দেখতে গেলাম যে বৌমা সাজতে বসেছে কিনা। দেখলাম যে হ্যাঁ, আমাদের এক ভাই চলে এসছে বৌমাকে সাজানোর জন্য। এই বৌমাও বেশ তাড়াতাড়ি সাজতে বসে গিয়েছে, কারণ বৌমাকে সাজানোর পরে বাড়ির বড় বৌমাকেও সাজাতে হবে এবং আমাকেও একটুখানি সাজাতে হবে। সেই জন্য বৌমাকে বললাম তুমি একটু আগে তাড়াতাড়ি সেজে নাও। তাও সে সাজতে সাজতে প্রায় 3টে, 3:30 পরে সাজতে বসে গিয়েছে। আর এই দেখো বাচ্চারাও একটুখানি খেলা করছে আর মজাও করছে। তো সেগুলো সব কিছু ক্যাপচার করে আমি আবার কিন্তু চলে যাচ্ছি বৌমার সাজ কতটা দূর হয়েছে সেটা দেখার জন্য। তো গিয়ে দেখছি বৌমার বরের কিছু বান্ধবী বা অফিস কলিগ তারা চলে এসছে। তারাই বসে বসে দেখছে, বৌমার সাথে একটু গল্প আড্ডা করছে। আর সুজয় ভাই সুন্দর করে বৌমাকে সাজিয়ে দিচ্ছে। সত্যি ছেলেটার হাতের কাজ খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলেই সুজয় ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন, ওর হাতের কাজটা ভালোই হয়েছে। তো মোটামুটি এখনও সাজ কমপ্লিট হয়নি, তার আগে একটুখানি যতটা পারি আমি ভিডিও করছি। ভিডিও করে এবার হচ্ছে কিনা সামনে কলকা করার পালা। তো এই যে সুজয় ভাই কপালের সামনেটা শুধু টিপের চারপাশটায় কলকা করে দিচ্ছে। কলকাটাও বেশ হালকার উপর দিয়ে ছোট্ট উপর দিয়ে সুন্দর হয়েছিল। এইসব দেখতে দেখতে আমি বললাম যে একটুখানি আর কাজ আছে, আবার নিচে চলে গেলাম আমি। মোটামুটি বউ ভাতের আয়োজন শুরু হয়ে গেছে, প্যান্ডেলে প্রায় কমপ্লিট। সবাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল করছে। তো আমাদের এবারে সবাই সাজতে বসে পড়েছে, ওর মতো সব বউ ছিল। এই যে দেখো সবাই মোটামুটি এটা একটা সেলফি জোন করা হয়েছে। এদিকে ছাতা মতো প্যান্ডেল করা হয়েছে।
চিকেন 60-70-80 জন লোক খেতে পারবে। আর এখানে হচ্ছে কিনা তন্দুরি হচ্ছে, ও রেশমি কাবাব হচ্ছে। আর এটা চিকেন টিক্কা কাবাব। এইবার আমি টাইম থাকতে খাবো, গতবারে কাজের চাপে আমি খেতে পাইনি লাস্ট, এবারে আমি বলছি আগে খাবো তারপরে কাজ করবো। দেখি আবার একটা তো ওই তোড়াটা পুরো বাঁধবি, এই একটা বাঁধলি না মনে হলো। আর এর ফাঁকে বৌমার ঘরটাকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ ফুলে ছেলেগুলো ওরা বলছে খাটটা সাজিয়ে দিয়ে যাবে। তো বউ ভাতের খাট বা ফুলসজ্জার খাট এরকমই হালকা ফুলকার উপরে সাজানো হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর সন্ধ্যা হতে না হতেই সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছে এবং ফুলের বুকে এবং উপহারের ডালি নিয়ে তারা সবাই চলে এসছে। তো সবার প্রথমে চলে এসছে দেখুন আমার স্কুলের স্টাফেরা, যারা স্কুল করে খুব তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসেছিলো, কারণ তাদের আবার প্রত্যেকের ঘর অনেক দূরে, তাই চলে যাবে। তো আর এদিকে দেখো পকোড়া অর্থাৎ রেশমি কাবাব, শিক কাবাব সেগুলো রয়েছে, সেগুলো কেমন হয়েছে তার টেস্ট করার জন্য আমি চলে গেলাম কাউন্টারে। তো সবার প্রথমে নিয়ে নিলাম চিকেন 60। চিকেন 60টা কেমন খেতে লাগে তা টেস্ট করার জন্য আমি আগে গেলাম, কারণ এর আগে যখন এই সেজো বাসুরে বড়ো ছেলের বিয়ে ছিল এবং সেই সময় আমার একটু প্রেশার বা দায়িত্বটা বেশি ছিল, যার জন্য আমি যখন কাউন্টারে পৌঁছেছিলাম চিকেন 60 নতুন আইটেম গ্রামের দিকে, অন্তত আমার শ্বশুরবাড়ির দিকে তো হয়নি, তাই ছিল না। তো এখন সেই জন্য এসছি একটুখানি চিকেন 60টা আগে টেস্ট করার জন্য কেমন খেতে। তো বেশ ভালোই খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। একের পর এক দেখলাম যে কন্যাযাত্রীর লোকজনও চলে এসেছে, তারা যথারীতি সময়ের মধ্যেই চলে এসছে এবং হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে বিয়ের দিনে যেমন বৃষ্টি হলো, আবার বউ ভাতের দিনে যদি অতটা বৃষ্টি হয় তাহলে সত্যি সামাল দেওয়াটা খুবই অসুবিধা হয়ে যাবে। তো এই মোটামুটি আমাদের বউ ভাতের যে বউ আসন সেটা অনেকটাই বড় করা হয়েছিল, যাতে আমাদের তো বড় পরিবার, আর বড় পরিবারে সবাইকে নিয়ে একসাথে ভিডিও ফটো ছবি তুলতে গেলে অবশ্যই জায়গাটা বড় হতে হবে, সেই কথা মাথায় রেখে অনেকটা ছড়িয়ে আমরা অনেকটা বড় স্টেজ করেছিলাম। আর জায়গা তো বড় করতেই হবে, কারণ আমাদের পরিবারই অনেকটা বড়, আমরা নিজেরাই 8 যা, তাদের ছেলে মেয়ে, তাদের বৌমা এবং নাতি নাতনি সব কিছু, সেই জন্য জায়গাটা অনেকটাই বড় করা হয়েছে, যাতে সবাই মিলে একটুখানি একসাথে খাওয়া দাওয়া বা একটুখানি গল্প আড্ডা করা যায়। তো দেখো সবাই খাচ্ছে পকোড়া, কেউ খাচ্ছে চিকেন পকোড়া, কেউ খাচ্ছে রেশমি কাবাব, খাচ্ছে আর গল্প করছে, আর এর সাথে ভিডিও হচ্ছে। পাড়া প্রতিবেশীও প্রচুর, আমাদের গ্রামের জ্ঞাতিগোষ্ঠীও প্রচুর লোকজন। এবারে চলে আসি খাওয়া দাওয়ার কাউন্টারে কী কী ছিল। তো সবার প্রথমে কী কী স্টল দেওয়া হয়েছিল, স্টলে ছিল আইসক্রিম, পান, মকটেলের একটা কাউন্টার করা হয়েছিল, ছিল ফুচকা, ছিল পাপড়ি চাট, কফি স্টল। এরপর কিছু চিকেনের আইটেম ছিল, যার মধ্যে ছিল চিকেন 60 বা চিকেন 60, চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, চিকেন কাবাব, তন্দুরি চিকেন এবং তাওয়া চিকেন। যদিও কোনটা কোন চিকেন সেটা আমি নিজেই গুলিয়ে ফেলেছিলাম, কারণ সেখানে ভিড় ছিল, তাই যখনই একটু ফাঁকা পাচ্ছিলাম একটু মাঝে মাঝে গিয়ে খেয়ে আসছিলাম। আর গ্রামের মধ্যে এটাই একটু আনন্দ, কারণ সবাইকে নিয়ে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করার এই বিয়েবাড়ির মতো অনুষ্ঠানগুলোতে সত্যিই ভালো লাগে। তো মাঝে মাঝে কাউন্টারে এই সমস্ত আইটেমগুলো শেষও হয়ে যাচ্ছিলো, আবার ভাজাভুজি করছিল, সময় লাগছিলো, ওয়েট করতে হচ্ছিলো, তাই অনেকে আবার বলছে একটু পরে আসবো, যেহেতু এখন নেই তাই তারা আবার একটুখানি ঘুরে ঘাড়ে নিচ্ছে। কারণ খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে যে সমস্ত গেস্টরা এসছে তাদের সাথে কথাও তো বলতে হবে, তাই তাদের সাথে পরিচয়ও করতে হবে, কারণ সবাই সবার সাথে এই বিয়ে বা বউ ভাতের অনুষ্ঠানে কিন্তু দেখা হয়। তো
এই দেখো এটা হচ্ছে কিনা আমার বৌমা এবং নাতি এবং তাদেরও নাতকুড়ি, তো তাদেরকে সবাইকে নিয়ে আমি একটুখানি ভিডিও বা ব্লগ এই সেলফি জন্য বাচ্চারা তো খুবই মজা করেছে। সেলফি জন্য ভিডিও, নাচ, গান হেবি সুন্দর লাগছে সোনা। পড়ি এই সেলফি স্পট থেকে সত্যিই চাইছিলাম। তারপর আবার চলে এলাম আবার মূল স্টেজে, যেখানে বউ আসন করা হয়েছে সেই জায়গায়। এই যে ওরা যায়রা, এখানে যদিও এখনও 3টে যা বাকি আছে, অর্থাৎ মেজো ভাসুরের বড় বৌমা, 6 নম্বর ভাসুরের বৌমা, আর একটা বৌমা বাকি ছিল। আর আমিও একটুখানি বড় বউয়ের সাথে একটা ছেলে বৌমার সাথে ছবি তুললাম। তারপর চলে এলাম খাবার স্টলে। খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার স্কুলের কলিগরা খেয়ে নিয়েছে, তো প্লেট পুরো পরিষ্কার। তো খাবার কেমন হয়েছে সেগুলো জিজ্ঞেস করছিলাম। মোটামুটি খাবার দাবারের জায়গাটা আমরা এরকমই করা হয়েছিল, এবং খাবারের মধ্যে মেনু ছিল নানপুরি, তারপর ছিল চানা মশলা, তারপর হচ্ছে পি রাইস, মুড়ি ঘন্ট, আলুর চিপস, দই কাতলা, চিংড়ির মালাইকারি, মটন কষা, যারা মটন কষা খাবে না তারা হচ্ছে চিকেন, গ্রিন স্যালাড, ফ্রুট চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ বা কালাকাঁদ, রসগোল্লা এবং হজমোলা। আর এই দেখো আমার বোনের বাড়ি। আমরা তো 5 বোন, তো 4 বোনের বিয়ে হয়েছে আমাদের, তো তাদেরও বলা হয়েছিল, তারাও এসছে, তাদের ছেলে মেয়ে নিয়ে এসছে। এগুলো সবই হচ্ছে পাড়ার বৌমারা। এবার চলুন মেয়ের বাড়ির লোকেদের সাথে পরিচয় করে দিই। পিছনে যে কোট গায়ে দেওয়া আছে ওটা হচ্ছে মেয়ের বাবা, তারপর পিঙ্ক যে শাড়িটা সেটা হচ্ছে মেয়ের দিদি, নিজের দিদি, আর একটা হচ্ছে বৌদি, আর আমি আছি। আর তার পিছনে আমার ছোট বোন উঁকি মারছে, আমার আর একটা বোনও আছে। এছাড়া তো আমার শ্বশুরবাড়ির বিভিন্ন রকমের জামাই, কেউ খাও কাট করে দাঁড়িয়ে আছে, তাদের জিজ্ঞেস করছিল কেমন হয়েছে, কোন তারপর চলে এলাম আমাদের ফ্যামিলি অ্যালবামে। তো এখানে ফ্যামিলি অ্যালবামে সবাইকে দেখে একটা ফ্রেমে আনাটাই একটা ভীষণ চাপের ছিল, কারণ একজন এসে পৌঁছায় তো আর একজন চলে যায়। তো যাই হোক, মোটামুটি কম বেশি সবাইকে এনে এক ফ্রেমে দাঁড় করানো গিয়েছে, আবার কখনো সম্ভব হয়। ক্যামেরাম্যান ভাইগুলোও তো একটুখানি ছাতার পিছনে নিয়েছি, আমার কত মাসে একটু আসতে দেরি করেছে। তো এসেই নাতিকে কোলে নিয়ে ভাই বোন হওয়ার জন্য একসাথে খেলাধুলো করতো, এখন কিন্তু বাচ্চা অনেক বেশি মোবাইলে দেখতে। যাই হোক, এরকম মোটামুটি গ্রামের সবাই খেতে বসেছে এবং ফোনে যাত্রীরাও লোকেরাও খেতে বসেছে। খাওয়া দাওয়া জোর কদমে চলছে। তারপরে বেশি করে দাও, এটাই একটু রেয়ার, দাও দাও দিতে হবে। ছেলে এবং বৌমা পায়েস দিচ্ছে।
জমজমাট পাশে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ধরনের রাখছি। এই দেখো আমার এক নাতনি ছেলে, আমার এক জায়ের নাতনি, সে তো সেলফির জন্য নেচেই যাচ্ছে, ওদিকে বড়রাও নাচছে। বিয়েবাড়িতে নাচ হবে না তা তো নয়, কারণ রাতে অনেকটা রাত হয়েছে। আর মোটামুটি সবাই স্টলের বিভিন্ন রকমের স্টার্টার খেয়ে মোটামুটি পেটটা ভরে আছে, তাই একটুখানি হজম করে নেওয়ার জন্যে একটুখানি নাচ গান তো বউ হাতে হয়েই যাচ্ছে, সেখানে আমিই বা কম যাই কেন। তো বৌমা, আমার যা, আমার ভাসুরের মেয়েদের সবাইকে নিয়ে একটুখানি নাচ গান হুল্লোড় করতে করতে সেই রাতটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। আর এখন যখন ভাবি সত্যি দিনটা খুব ভালো ছিল, সবাইকে নিয়ে আনন্দ করতে পেরে আমি নিজেও খুবই আপ্লুত, আনন্দিত। বক্সে একের পর এক গান হচ্ছে আর মেয়ে থেকে বৌমা থেকে সবাই কিন্তু নাচছে। বিয়ে মানেই কিন্তু হয়তো এটাই আনন্দ, তাই সবাই একটুখানি মন খুলে নাচছে দেখে ভালোও লাগলো। এবার সবাই খেতে বসে গিয়েছে, তো দেখলাম যে প্রায় একদম অনেকেই ফাঁকা হয়ে গিয়েছে প্যান্ডেল, তাই আমরা একটুখানি সেলফি পয়েন্টে এসে সেলফির জন্য এসে ভিডিও করছি। আর আমি এইভাবে ভিডিও করতে যখন একটুখানি গেটের কাছে এলাম, তখন দেখলাম বর কনের একটুখানি ফটোশ্যুট চলছে, তো তাদের সাথেও একটা ছবি তুললাম। আজ হলো বৌভাতের পরের দিন। সকালবেলা ঘুমতে ঘুরতে সবারই দেরি হয়েছে, কারণ রাতেই শুধু অনেকে দেরি লেট হয়েছে, তাই সবাই সকালে উঠে একটুখানি যে যে বৌভাতের যে পকোড়া বা যা যা ছিল সবাই যেটা যে খেতে ভালোবাসে সেগুলো খাচ্ছে। আর এদিকে একদল গেস্ট তারা কিন্তু একের পর এক বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কারণ বাড়িতে তো সবাইকেই যেতে হবে। ওনারা আগে যাচ্ছেন, তার কিছুক্ষণ পর আমিও বেরিয়ে যাব। আর এদিকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, কারণ আজকের দিনে যারা কর্মী লোক, যারা কর্মী ছিল, যারা গায়ে হলুদ দিয়েছে সবাইকে খাওয়াতে হবে, তাই পুকুর থেকে মাছ ধরা হয়েছে। এই মাছগুলো সবই পুকুর থেকে ধরা হয়েছে, সেই পুকুর থেকে মাছ ধরে জ্যান্ত মাছে ঝোল করা হবে। সেটা দিয়ে দিনটা শেষ হলো। এই যে সকালবেলা স্কুলে যাব, আজকে স্কুলে যেতেই হবে। বিয়ে বৌভাত মিটে গিয়েছে, আত্মীয় স্বজনও সবার বাড়ি চলে গিয়েছে, আর প্যান্ডেলও খোলা হয়ে গিয়েছে। আর তাই আমার হাজব্যান্ড এবং ভাসুরের ছেলে দুজনে মিলে পুরো জায়গাটা পরিষ্কার করছে এবং ফিনাইল ছড়িয়ে দিচ্ছে, কারণ তা নাহলে রোগ জীবাণু ছড়াবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।